আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা হয়তোবা অলরেডি জেনে গেছেন যে এবারের মৌসুমের সর্বশেষ এল ক্লাসিকোটাও বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ হেরে গেছে। তো আপনি কি জানেন এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে কয়টা এল ক্লাসিকো খেলেছে? ৪টা এল ক্লাসিকো। ১টা, ২টা, ৩টা, ৪টা। এই ৪টা এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে খেলেছে, যেখানে ৪টাতেই হার। আর আপনি কি জানেন এবারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে কয়টা গোল কনসিড করছে? গুনে গুনে ১৬টা গোল কনসিড করছে, যেখানে মাত্র ৭টা গোল তারা দিতে পেরেছে। এমন এমন সিনারি দেখতে পারবেন যে ৪-০, ৫-৩, ৪-১। গত ম্যাচটাতে তো ৪-৩ হারছে। সো সর্বশেষ মৌসুমটাতে, অর্থাৎ এবারে যে মৌসুমটা চলতেছে, মৌসুমটা তো প্রায় মোটামুটি শেষ। এই মৌসুমটাতে ৪বার মুখোমুখি হয়ে ১৬টা গোল কনসিড করছে। সো এটা হচ্ছে বর্তমানে রিয়াল মাদ্রিদের রিয়েলিটি। তাদের কথা হচ্ছে তারা বার্সেলোনার সঙ্গে খেলবে, হারবে, খেলবে, হারবে। এখন আর এল ক্লাসিকো আর এল ক্লাসিকো নাই। এল ক্লাসিকো এটা একতরফা হয়ে গেছে, যেখানে হ্যান্সি ফ্লিকে এসে পুরা মোড়টাই ঘুরেই দিছে। এর আগে আমরা কিন্তু দেখছি যে এল ক্লাসিকোটা কখনো রিয়াল মাদ্রিদ ডোমিনেট করতো, কখনো বার্সেলোনা ডোমিনেট করতো। একতরফা তেমন একটা হইতো না। কিন্তু এবার কিন্তু সিনারিটা একেবারে ভিন্ন। এবার আপনি দেখতে পারবেন যে পুরা সম্পূর্ণ মৌসুমের আগে থেকেই কিন্তু বার্সেলোনার এগেইনস্টে রিয়াল মাদ্রিদ হারতেছে, কিন্তু এবার পুরো মৌসুমটাতে ৪টা বার তারা মুখোমুখি হয়েছে, যেখানে ২টা ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল, ২টা ফাইনালও হারছে। তারপর লা লিগাতে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড দুটাতেই হারছে। তো এটা হচ্ছে বর্তমানে রিয়াল মাদ্রিদের রিয়েলিটি। তো এবার আমরা আসি ম্যাচের দিকে। দেখুন, গতকালকে বার্সেলোনা যেই লেভেলের ফুটবল খেলছে এবং রিয়াল মাদ্রিদ যে স্ট্র্যাটেজিতে ফুটবল খেলছে, এটা থেকে আপনি এক প্রকার ওই মোমেন্টেও হয়তোবা নিশ্চিত হয়ে গেছেন যে রিয়াল মাদ্রিদ ফ্যান আপনারা যারা আছেন, আমরা আবারও হারতে চলেছি। হ্যাঁ, একটা সময় ম্যাচের মাত্র ১৩ মিনিটের মাথায় ২-০ গোলে রিয়াল মাদ্রিদ লিড নিয়ে নিয়েছে, যেখানে কিলিয়ান এমবাপ্পে ম্যাচের ৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করছে এবং ম্যাচের ১৩ মিনিটে দুর্দান্ত একটা গোল করছে। সো এই দুটা গোল যখন রিয়াল মাদ্রিদ করে দিল, তখন হয়তোবা সবাই ভাবতেছিল যে এবার হয়তোবা বার্সেলোনারে হারাইতে চলেছে, সর্বশেষ ম্যাচটাতে বার্সেলোনাকে হারাইতে চলেছে রিয়াল মাদ্রিদ। বাট আনফরচুনেটলি বলবো না, এটা ভাই আনফরচুনেটলি বলার কিছু নাই। রিয়াল মাদ্রিদকে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই বার্সেলোনা তারা হচ্ছে কামব্যাক করা টিম। তারা যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে ম্যাচ বের করে আনতে পারে। ভাই একটা বার চিন্তা করুন, যেই টিমটা ১৩ মিনিটের মাথায় ২-২ গোল কনসিড করে ফেললো, সেই টিমটা ৪৫ মিনিট না যেতে ৪টা গোল দিয়ে দিল। যেখানে আপনি দেখতে পারবেন যে রাফিনহার জোড়া গোল করছে, যেখানে আপনি এবার দেখতে পারবেন যে ফেরান তোরেস ৩টা অ্যাসিস্ট করছে, পেদ্রি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। সো এই প্লেয়ারগুলোর হিসেব করে যদি আপনি রিয়াল মাদ্রিদের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন যে একমাত্র ২টা প্লেয়ার, একমাত্র ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে ছাড়া এই টিমটাতে কেউ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বলতে পারেন যে মোটামুটি ভালো মানের পারফরমেন্স এমন ধরনের বলতে পারবেন না আপনারা যে এই প্লেয়ারটা এমন ধরনের পারফরমেন্স করেছে। বলতে পারবেন যে ভিনিসিয়াস জুনিয়র ভালো করেছে, কিলিয়ান এমবাপ্পে ভালো করেছে, কিন্তু বাকি যে প্লেয়ার গুলা রয়েছে তারা কি করেছে? এমন কোন প্লেয়ারকে সিলেক্ট করতে পারবেন না যে তারা নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে পারছে। ভাই ভাই ভুলে ভরা ম্যাচ। গতকালকের ম্যাচটা যদি আপনারা যারা দেখেন, হ্যাঁ বার্সেলোনার ফ্যান যারা আছেন তারা অবশ্যই খুশি, কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছেন তারা অবশ্যই বলতে পারবেন গতকালকের ম্যাচটাতে কি পরিমাণ মিস্টেক রিয়াল মাদ্রিদ করছে। এখন আপনি যদি ফার্স্ট গোলটার কথা বলেন, অবশ্যই এরিক গার্সিয়া আউটস্ট্যান্ডিং একটা হেডে গোল করছে। এর আগে কিন্তু থেবাউট কোর্তুয়া কিন্তু দারুণভাবে একটা শুট ফিরিয়ে দিয়েছে। ওই শুটটা ফিরানোর পরে যখন কর্নার হলো, কর্নার থেকে এরিক গার্সিয়া গোল। এবং ম্যাচের ৩২ মিনিটে আপনি যদি দেখেন, ম্যাচের ৩২ মিনিটে দেখতে পারবেন যে লামিনে ইয়ামাল, ভাই এই প্লেয়ারটা, আমি যে জিনিসটা দেখছি যে প্লেয়ারটা যদি গোলকিপারের সাথে 1-1 হয়ে যায় তাহলে গোল করতে পারে না, বাট তার পিছনে যখন ৩ থেকে ৪ জন প্লেয়ার লেগে যাবে, তখন ওই মোমেন্টে সে কিন্তু গোল বের করে আনতে পারে। মানে এর মধ্যে কি আছে? মেসির চাইতেও মনে হয় বেশি ম্যাজিক আছে। মেসি তো এই বয়সে সম্ভবত বার্সেলোনার হয়ে এই বয়সে ১৭ বছর বয়সে মাত্র ৯টা না ১০টা ম্যাচ খেলছিল। আর এই প্লেয়ারটা ১০৩টা ম্যাচ সম্ভবত অলরেডি খেলে ফেলেছে, যেখানে ভাই যে পরিমাণ গোল অ্যাসিস্ট করতেছে, মেসির রেকর্ড এখন সে ভাঙিয়ে দিতেছে। বাট বর্তমানে যতগুলা তার বয়সে যতগুলা ড্রিবলার রয়েছে, এর মাঝে আমার কাছে মনে হইতেছে যে লামিনে ইয়ামাল ওয়ান অফ দ্য বেস্ট। তার আশেপাশেও আমার কাছে মনে হয় যে কেউ নাই। হ্যাঁ, আপনি এখন ব্রাজিলের এস্তেভাও উইলিয়ামের কথা বলতে পারবেন, বাট সে কোথায় খেলে? সে ব্রাজিলিয়ান লিগে খেলে, কিন্তু
লামিনে ইয়ামাল বড় বড় টিমগুলার এগেনস্টে খেলে আসছে, যেখানে বায়ার্ন মিউনিখের নাম আছে, ইন্টার মিলানের নাম আছে, মানে রিয়াল মাদ্রিদের নাম আছে, আপনি বড় বড় টিমগুলোর নাম দেখাইতে পারবেন, বরুসিয়া ডর্টমুন্ড এদের এগেনস্টে খেলেও নিজেদেরকে প্রমাণ করে এসেছে। সো এই প্লেয়ারটা নিজেদেরকে কি প্রমাণ করবে, এই প্লেয়ারটার ব্যাপারে কোচ হ্যান্সি ফ্লিকে যেটা বলেছে ম্যাচ শেষে, তিনি কিন্তু বলেছেন, হ্যান্সি ফ্লিকে বলেছেন আসলে লামিনে ইয়ামাল কেমন ধরনের ফুটবলার সেটা আর প্রমাণ করার কিছু নেই, বাট আমরা তার কাছ থেকে কি চাই, আমরা তার কাছ থেকে এখন কি চাই সেই জিনিসটাই কিন্তু এখন সে বুঝে গেছে, যার কারণে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে সে কিছু না কিছু দিতেছে। যেখানে লামিনে ইয়ামালের আপনি যদি কনফিডেন্স লেভেলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই লা লিগার আগে যখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে যখন হেরে গিয়েছিল, ওই কোপা দেল রের ফাইনালটা যখন হেরে গিয়েছিল, ওই ফাইনালের আগে বলেছে লামিনে ইয়ামাল বলছে সে এবারে ট্রফিটা জিততে চলেছে এবং লা লিগাতেও বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ হারাইতে পারবে না। কি ধরনের কনফিডেন্স লেভেল আপনি দেখতে পেয়েছেন। তো সেই কাজটা কিন্তু অবশ্যই তার দল এবং সেও কিন্তু করে দেখাইছে। তো এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের কিছু প্লেয়ারের কথা বলি, যে তো এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের দিকে একটু ফোকাস করি তাহলে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ যে 4টা গোল কনসিড করছে এর মাঝে দেখতে পারবেন যে দুইটা গোল ভুলে ভরা। এখন আপনি যদি রাফিনার গোলটার কথা বলেন, ফার্স্ট গোলটা যেটা ম্যাচে সম্ভবত রাফিনহা করেছিল 34 মিনিটে, ওই গোলটার কথা যদি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে ভাই এই জায়গায় কিলিয়ান এমবাপে আর সেবায়োস মানে মারামারি, দুজনে মারামারি লাগিয়া এখানে বলটা লুজ করছে, পরবর্তীতে এখান থেকে গোলটা কনসিড করছে। এরপরে যদি আপনি যদি রাফিনার পরবর্তী গোলটা যদি দেখেন, রাফিনা যে গোলটা করছে পরবর্তীতে ম্যাচের বার্সেলোনা যে 4 নাম্বারটা গোলটা ওইটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে লুকাস ভাস্কেস ভাই মানে একটা জিনিস হচ্ছে কি, যখন একটা প্লেয়ার যখন দীর্ঘদিন অনেক দিন ধরে একটা ক্লাবে থাকবে তখন সে ওই ক্লাবটার মোটামুটি লিজেন্ডারি একজন প্লেয়ার হয়ে যায়। সো মোটামুটি একজন বয়স্ক প্লেয়ার যিনি কিনা তার কাছে অভিজ্ঞতার অভাব নেই, সেই প্লেয়ারটা ওই মোমেন্টে কিভাবে এমন ধরনের একটা মিস্টেক করে, মানে এগুলো আমার মাথায় আসে না। আসলে ওভারঅল এখন বর্তমানে রিয়াল মাদ্রিদের যে জিনিসটা, তাদের কোনো কিছুই ঠিক নেই, তাদের সিস্টেম, তাদের স্ট্র্যাটেজি, তাদের কোচের টেকনিক কোনো কিছুই ঠিক নেই। যদি কোচের টেকনিক যদি ঠিকই থাকতো তাহলে আপনি কি বিশ্বাস করতেন যে এবারের মৌসুমে টানা 4টা এল ক্লাসিকো তারা হেরে যাবে? অন্তত পক্ষে একটা ম্যাচ তো তারা জিততে পারতো, 4টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ তো জিততে পারতো। ম্যাচ শেষে আমরা কি দেখলাম, ম্যাচ শেষে দেখলাম যে কার্লো আনচেলত্তি বলতেছে যে আপনাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের 5জন ডিফেন্ডার ইনজুরির কারণে মাঠের বাইরে। সো এখন কার্লো আনচেলত্তি যে এই কথাটা বললো, তাহলে সে কেন যখন জানুয়ারি ট্রান্সফারটা এসেছিল সে কেন ডিফেন্ডার সাইন করালো না? মানে এটা একটা পয়েন্ট। এখন এই ধরনের অজুহাত কেন? হ্যাঁ, হয়তোবা কার্লো আনচেলত্তি এখন চলে যাবে টিমটা থেকে, সে অজুহাত দেখাইতে পারে, বাট এখন এই ধরনের অজুহাত দেখাই কি লাভ? যখন আপনার হাতে সুযোগ ছিল, যখন আপনি ডিফেন্ডার কিনতে পারতেন জানুয়ারি ট্রান্সফারে, সেই মোমেন্টে আপনি কিনলেন না। এক রুডিগার্ডের উপর ভরসা করে আপনি ছিলেন, রাউল এসেনসিও ভাই এর আর কি বলবো, মানে জায়গা জায়গা সব জায়গায় ট্যাকেল করে আর আউট অফ দা পজিশনে বারবার চলে যায়। গত ম্যাচটাতে ইয়েলো কার্ড সম্ভবত একটা দেখছি, বারবার ট্যাকেল করতেছে, মানে ট্যাকেল গুলা যে সাকসেসফুল হইতেছে জিনিসটা এরকম না। হ্যাঁ, আমরা একসময় দেখছি যে সার্জিও রামোসেরও অ্যাগ্রেসিভনেস আমরা দেখছি যে তার যখন বয়সটা কম ছিল, ইভেন কি এখনো সার্জিও রামোস এমন ধরনের মেন্টালিটি, অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে খেলে, বাট সার্জিও রামোস যখন ট্যাকেল করতো তখন তার ট্যাকেল গুলা মোটামুটি সাকসেসফুল ছিল। মানে 100টা ট্যাকেল করলে এর মধ্যে দেখতে পারবেন যে প্রায় মোটামুটি 90 থেকে 85টাই কিন্তু সাকসেসফুল। বাট রাহুল এসেনসিওকে এখনো তার শিখতে হবে, তিনি যেই লেভেলের ট্যাকেল করতেছে এগুলা আসলে ভাই বর্তমান ফুটবলে চলে না। বর্তমানে তো মনে করেন এখন হচ্ছে কি টেকনোলজির যুগ, এখন আপনি একটা ভুল করবেন, একটা ভুলের মাসুলটাই কিন্তু আপনাকে দিতে হবে, কারণ জায়গায় জায়গায় ক্যামেরা সেট করা আছে। সো এমন ধরনের ট্যাকেল বর্তমান ফুটবলে চলে না, এখন আপনাকে ম্যান মার্কিং করে ট্যাকেল করতে হবে। এখন আমরা যদি রাইট ব্যাকের কথা বলি, লুকাস ভাস্কেস, একটা তো বললাম আমি মিস্টেক করছে ভাই, লুকাস ভাস্কেস আমার কাছে মনে হইতেছে যে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া তার উচিত। আমার কাছে মনে হইতেছে যে লুকাস ভাস্কেসকে এই টিমটা থেকে হয়তোবা সে নিজেই রিজাইন করা উচিত, হয়তোবা তাকে এই টিমটা থেকে তার সঙ্গে কন্ট্রাক্টটা টার্মিনেট করা উচিত, অথবা তাকে ফ্রি এজেন্ট করে দেওয়া উচিত। এখন আমরা যদি লেফট ব্যাকের কথা বলি, কে আছে? ফ্রাঙ্ক গার্সিয়া, বারবার আউট অফ দ্য পজিশন। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হইতেছে যে হ্যান্সি ফ্লিকের যে টেকনিক আর কার্লো আনচেলত্তির যে টেকনিক, ভাই আকাশ পাতাল ব্যবধান। এইখানে পুরো মৌসুমে আমরা দেখছি যে হ্যান্সি ফ্লিকের হাইল্যান্ড ডিফেন্সটাকে তারা মেনটেন করতে পারে নাই, যে কিভাবে আসলে হাইল্যান্ড ডিফেন্সের এগেইনস্টে
রিয়াল মাদ্রিদ ম্যাচটা বের করে আনতে পারবে এমন ধরনের কোনো টেকনিকই কার্লো আনচেলত্তি বার করতে পারে নাই। সো সবকিছু মিলিয়ে এখন রিয়াল মাদ্রিদ যে সামনের সিজনটা রয়েছে ওইখানে নতুন করে শুরু করতে হবে। এখন বর্তমানে রিয়াল মাদ্রিদে আপনি যদি মনে করেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে জুড বেলিংহাম, তারপরে থিবাউট কুর্তুয়া, এই 4টা প্লেয়ার ছাড়া যদি খেলতে নামে মাঠে, এট দ্য সেম টাইম আপনি এই জায়গায় বলতে পারেন যে ফেদের বালবার্দের কথা, এই 4টা-5টা প্লেয়ার ছাড়া আপনি রিয়াল মাদ্রিদকে এমন কিছু দেখাইতে পারবেন না যে বাকিরা ভালো করতেছে। এই 4টা প্লেয়ার ভালো করলে রিয়াল মাদ্রিদ ম্যাচ বের করে আনতে পারবে, না হলে ডাব্বা। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ফ্যান আপনারা যারা আছেন আপনারা হতাশ হয়ে গেছেন। এবারের মৌসুমটা আসলে হতাশাজনক। এবারের মৌসুমে একটা ট্রফিও রিয়াল মাদ্রিদ ক্লেম করতে পারে নাই। হ্যাঁ, যদিও এখনো সুযোগ আছে লা লিগাটা ক্লেম করার, বাট আপনি যদি টেকনিক্যালি হিসেব করেন তাহলে এখানেই এন্ড। কারণ বর্তমানে 7 পয়েন্টে পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চাইতে। এখন আর মাত্র হাতে 3টা ম্যাচ আছে। বার্সেলোনা যদি একটা ম্যাচ যদি জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদের এইখানেই স্বপ্নটা শেষ। আর যদি রিয়াল মাদ্রিদ টানা 3টা ম্যাচ জিতে, বার্সেলোনা যদি টানা 3টা ম্যাচ হেরে যায় তাহলে হয়তোবা জিততে পারে আর কি বার্সেলোনার কে টপকে রিয়াল মাদ্রিদ লা লিগার ট্রফিটা। তো এইটাগুলো আশা করে আর লাভ নেই, কারণ এখনো পর্যন্ত 7 পয়েন্টের কিন্তু ব্যবধান। তো এই 7 পয়েন্ট টপকানো 3 ম্যাচে আমার কাছে মনে হয় না যে পসিবল। হাতে আছে 9 পয়েন্ট, 9 পয়েন্ট থেকে টপ কি 7 পয়েন্টে যাবে এইটা পসিবল আমার কাছে মনে হয় না। তো সবকিছু মিলিয়ে এখন বার্সেলোনা যে গেমটা খেলেছে, বিশেষ করে রাফিনা এবারের মৌসুমে রাফিনা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে 5টা ম্যাচ খেলছে, 4টা ম্যাচ খেলছে, 4টা ম্যাচে 5টা গোল, 2টা অ্যাসিস্ট, অর্থাৎ 4 ম্যাচে সরাসরি 7 গোলে অবদান। মানে বুঝতে পারতেছেন এবারের মৌসুমে শুধু রাফিনহাই রিয়াল মাদ্রিদরে খেয়ে দিছে। প্রত্যেক ম্যাচে গোল অ্যাসিস্ট করতেছে। তো সবকিছু মিলিয়ে এখন বার্সেলোনার ফ্যান যারা আছেন তারা অবশ্যই সেলিব্রেট করতেছেন, এখনো যারা আছেন সেলিব্রেট করতেছেন। আর রিয়াল মাদ্রিদের ফ্যানরা আমাদের মতো হতাশ হয়ে বসে আছেন। তো দেখা যাক আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদ আসলে কেমন করে এবারে যে টিমটা রয়েছে এই টিমটাকে রিফাইনিং করে যে কোচ আসবে হয়তোবা জাবি আলোনসো, তিনি এই টিমটাকে ঠিক করতে পারে কি পারবে না সেই বিষয়টা কিন্তু এখন দেখার বিষয়। তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে কার ম্যাচটা আপনাদের ভালো লেগেছে, রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা। এট দ্য সেম টাইম কোন প্লেয়ারের ম্যাচটা আপনাদের সবচেয়ে বেশি দারুণ লেগেছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।